আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে রয়েছি জাহিদ হোসেন। গত ক্লাসে আমরা যোগের ক্রিয়া অর অপারেশন সম্পূর্ণ করেছি। আজকে আমরা বাকি দুটো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা যেটা সম্পূর্ণ করেছি অর অপারেশন, এটি ছিল বুলিয়ান অ্যালজেব্রার আমাদের তিনটি মৌলিক অপারেশনের মধ্যে একটি। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গুণের ক্রিয়া। অ্যান্ড অপারেশন। প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্ড অপারেশন বোঝার জন্য আমরা যে সার্কিটটি আঁকবো সেটি হচ্ছে একটি সিরিজ সার্কিট। তোমরা স্কুলে স্কুল ফিজিক্সে নিশ্চয়ই পড়ে আসছো যে আমাদের সার্কিট মূলত দুই ধরনের ছিল, একটি সিরিজ এবং অপরটি প্যারালাল। এই প্যারালাল সার্কিট সম্বন্ধে আমাদের গত দিনে অর অপারেশনের আমাদের আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব সিরিজ সার্কিটের মাধ্যমে কিভাবে অ্যান্ড অপারেশনকে ব্যাখ্যা করা যায়। আমরা একটি সিরিজ সার্কিট আঁকলাম। এখানে আমাদের দুইটি সুইচ এ এবং বি আর একটি আউটপুটকে আমরা একটি এলইডির সাহায্যে উপস্থাপন করলাম। তো এখন আমরা যদি এই সার্কিটটির মধ্যে এভাবে একটি প্রশ্ন ছুড়ে দেই যে আমাদের লাইটটি যদি ওয়ান দেখতে চাই, দ্যাট মিন্স অন দেখতে চাই, আমাদের এই সুইচটিকে এই দুইটি সুইচকে আমরা কি ব্যবস্থা নিতে পারি। তো একটু চিন্তা করলে আমরা বলবো যে আমাদের দুইটি সুইচকেই ওয়ান করতে হবে, দ্যাট মিন্স অন করতে হবে। কারণ একটি যদি জিরো হয় কি হবে, আমাদের এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্টের যাত্রা শুরু হবে, যদি একটির মধ্যেও জিরো পায় তবে কিন্তু সেটি সামনে আগাতে পারবে না। তো এইখানে সেই লাইটটি অন হবে না। তো ফলাফল হিসেবে আমরা কিন্তু তখন আউটপুট জিরো পাবো। তো আমরা এখন কোশ্চেনটিকে আরেকবার যদি চিন্তা করি যে আমাদের এখানে লাইটটিকে ওয়ান করতে হলে আমাদের দুইটি সুইচকে কি ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা প্রাসঙ্গিকভাবেই আমরা উত্তরটি পেয়ে যাব যে দুইটি সুইচকেই আমাদের ওয়ান করতে হবে। এই যে আমরা একটু জোর দিয়ে বললাম যে আমাদের দুইটি সুইচকে ওয়ান করতে হবে। আমরা এটাকে যদি একটু চিন্তা করি যে আমরা ইংলিশেই এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে চাচ্ছি, তো আমরা কিন্তু বলবো যে এ অ্যান্ড বি মাস্ট বি ওয়ান। এই যে আমরা অ্যান্ড কথাটা আনলাম, তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা অবশ্যই আমাদের এমন একটা নাম দেওয়া উচিত যাতে এই শব্দটার সাথে আমাদের সার্কিটের ক্রিয়ার সাথে যায়। তো দেখো, এটি খুবই চমৎকারভাবে নামকরণটার সাথে কিন্তু মিলে যাচ্ছে যে আমাদের ক্রিয়াটার মধ্যে যখন বলবো অ্যান্ড কথাটি আসতেছে, তো তাহলে আমাদের এই ক্রিয়াটা বা অপারেশনটার নামও অ্যান্ড অপারেশন, রাইট? ওকে, এখন আমরা এটাকে আউটপুটটাকে ইকুয়েশন, দ্যাট মিন্স ফাংশন আকারে যদি প্রকাশ করি, তো আমরা দিব এ অ্যান্ড বি। লক্ষ্য করো এখানে আমরা যে ডট প্রয়োগ করছি, তো এটাকে কিন্তু আমরা এই জায়গায় ডট বলবো না, এটাকে আমরা অ্যান্ড বলবো। যদিও আমরা বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে এটাকে আমরা ডট বলে উচ্চারণ করব, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটাকে অ্যান্ড বলাই উচিত। আমরা যেটা বলি সেটা আসলে আমাদের অ্যাজ ইউজুয়াল অভ্যাসের কারণে বলি, কিন্তু এটাকে প্রকৃত নাম এটাকে অ্যান্ডই বলতে হবে এবং তোমরা তাই বলবা। এখন এই ক্রিয়াটাকে আমরা অ্যান্ড অপারেশন কিভাবে কেন বললাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো আমরা এটাকে এখন ট্রুথ টেবল আকারে প্রদর্শন করব। দ্যাট মিন্স ট্রুথ টেবল মানে যত রকম ইনপুটের কম্বিনেশন সম্ভব সেগুলো এবং তার প্রেক্ষিতে কি আউটপুট হবে সেটাই একসাথে আমাদের লিপিবদ্ধ করা বা একটা চার্ট আকারে তুলে ধরা। তো আমরা এখানে দুই ইনপুটের একটা ট্রুথ টেবল আঁকবো, যেহেতু আমাদের এখানে দুই ইনপুট দেওয়া আছে। তো এ এবং বি, এ এবং বি, আমরা এখানে চারটি কম্বিনেশন পাবো। আমরা টু টু দি পাওয়ার এন সূত্রটির ব্যবহার গতদিনে আমরা শিখেছি। চারটি কম্বিনেশন। আউটপুট আমাদের ইকুয়েশন বা ফাংশন আকারে আমরা বলতেছি যে এ ডট বি, রাইট?
এখন আমরা এটার আউটপুটগুলো লিখে ফেলবো। আউটপুটগুলো আমরা বুঝতে পারি যে একটি 0 হলে আউটপুট কিন্তু 0, তাহলে আমাদের এই কম্বিনেশনে যেখানে একটি ইনপুট 0 আছে আমরা দেখি ওগুলোকে আমরা অবশ্যই আগে যাই 0 করে দিব। এখন শেষের কম্বিনেশনটি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু দুটি 1 রয়েছে এবং আমরা এটাকে এভাবে বলবো সকল ইনপুট 1 হলেই কেবল আমাদের অ্যান্ড অপারেশনের আউটপুট 1 হবে। ব্যাস, আমাদের অপারেশন আমাদের অ্যান্ড অপারেশনের নিয়ম অনুসারে আমাদের ট্রুথ টেবল কমপ্লিট। তো অনুরূপভাবে তোমরা 3 ইনপুটেরও কম্বিনেশন দিয়ে যদি ট্রুথ টেবল তৈরি করো, ঠিক একই রেজাল্ট হবে। যে ওখানে কি হবে, প্রত্যেকটি ইনপুট প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত সবগুলোর মধ্যে 0 থাকবে, জাস্ট একটি বাদে সবগুলোর মধ্যে যখন 1 হবে তখন শুধুমাত্র 1 হবে। এই হলো আমার অ্যান্ড অপারেশন। তো অ্যান্ড অপারেশনের আমরা এখন যদি মৌলিক উপপাদ্য, যে আমরা আমাদের বইতে মৌলিক উপপাদ্য আকারে দেওয়া থাকে, তো ওগুলো যদি চিন্তা করি, আমরা এখানে আউটপুটগুলোকে কি পাবো একটু লক্ষ্য করি। তো প্রথমে আমরা যদি বলি যে এ ডট ওয়ান ইকুয়াল টু কত, তো আমরা এটাকে সূত্র মতো করে বা আমাদের মেমোরাইজের একটা প্রবণতা থাকে, তো আমাদের মেমোরাইজের কোনো প্রবণতা আমাদের দরকার নাই, আমরা এখানে কিন্তু খুব চমৎকারভাবে বলতে পারবো যেখানে কি আসবে। দেখো এই সার্কিটের দিকে লক্ষ্য করে, তো একটি ইনপুট এ এবং অপরটি 1 করা আছে। তো এখানে এটি 1 করা আছে, তাহলে এটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটি এ আছে, দ্যাট মিন্স আমাদের কোনো কিছু ভ্যারিয়েবল বা চলক আকারে যখন উপস্থাপন হয় সেখানে কি হয়, সেখানে সম্ভাব্য সকল ইনপুট হতে পারে। আমাদের এখানে ইনপুট 1 এবং 0 শুধু, কারণ এটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, এখানে 1 0 ছাড়া অন্য কিছুই সম্ভব না। আচ্ছা, তো এখন আমি যদি বলি এর মান 1, আউটপুট আমার এখানে 1, এর মান যদি 0 হয় আউটপুট 0, তাহলে সম্পূর্ণ আমার আউটপুটটা নির্ভর করতেছে এর উপর, তাহলে আমরা আউটপুট লিখব এ। আবার আরেকটি আমরা যদি লক্ষ্য করি, এ অ্যান্ড 0 কত ইকুয়াল টু কত, তো আমরা এখন চিন্তা করি, তো আমাদের একটি কিন্তু ইনপুট 0 করা আছে, তো আমাদের যদি একটি ইনপুট 0 করা থাকে, আমাদের এখানে আর অন্য কিছু ভাবার অবকাশ নাই যে সেটা কি হতে পারে, এটা অবশ্যই 0ই হবে, কারণ একটি 0 আমাদের এখানে কারেন্ট আসতে পারবে না, ফ্লো হবে না, তাই এখানে 0 হয়ে যাবে। তো এখন আমরা আরেকটি জিনিস খেয়াল করি, আমরা যদি সকল ইনপুটের মান, দুইটি ইনপুটের মান এ দেই, তাহলে এটির মান এ, এটির মান এ, আমাদের এখানে তখন ইনপুট শুধুমাত্র কিন্তু চাওয়া হবে এর ক্ষেত্রে। যদি একটি এর মান যদি 1 হয়, তাহলে সকল এর মানে কিন্তু 1 প্রকৃতপক্ষে হয়ে যাচ্ছে। তো সকল ইনপুটের মান 1 হলে আমাদের একটি এর মান যদি 1 হয়, সকল ইনপুটের মান 1 হচ্ছে, অথবা আউটপুটটা 1 হচ্ছে। আবার একটির মান যদি আমি 0 বলি, তাহলে সবগুলোই 0, আউটপুটটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা আউটপুটে এ পাচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট। তো তোমরা নিশ্চয়ই কমপ্লিমেন্টের ব্যবহারটা জানো। কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায়, বিপরীত মান। আমরা যেই ভ্যারিয়েবলের মান যদি আমরা কমপ্লিমেন্ট বলি, তো ওই ভ্যারিয়েবলে যদি আমরা বলি যে এ আর এ কমপ্লিমেন্ট, তো এখানে এর মান যেটা দিব এ কমপ্লিমেন্টে তার বিপরীত পাবো। তো এখানে লক্ষ্য করি, আমরা যদি এর মান 0 বলি এ কমপ্লিমেন্টে 1 পাবো, এর মান যদি 1 বলি তাহলে এই কমপ্লিমেন্টের মান 0 পাবো। এখানে আমরা লক্ষ্য করি আসলে যে কোনো একটি কিন্তু অবশ্যই 0 আসবে, অতএব যদি একটি 0 আসে তাহলে আমার সকল আউটপুটেই কিন্তু 0 হয়ে যাবে। এই গেল আমাদের মৌলিক উপপাদ্য অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। তো আমার বিশ্বাস তোমরা এই অপারেশনটা সম্পূর্ণরূপে বুঝতে পারছো। তো আমরা এখন নেক্সটে চলে যাব, নট অপারেশন। নট অপারেশন, নট অপারেশনে আমরা একটি সার্কিট আঁকবো আগে। তো শিক্ষার্থীরা, আমাদের নট অপারেশনের সার্কিট আমরা প্রস্তুত করলাম। নট অপারেশনটা মূলত কি বলতেছে এটাকে আমরা আগে ট্রুথ টেবল দিয়ে ব্যাখ্যা করব। দেখো, নট অপারেশন হচ্ছে, আমরা এই তো পূর্বে আসলে ব্যবহারটা করে ফেলছি, সার্কিটটিকে যদিও আমরা না দেখে বা এর অপারেশনটা না দেখে ব্যবহার করছি। ওই যে আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করলাম, এর সাথে কমপ্লিমেন্ট, ওইটাই আসলে আমাদের ওখানে নট অপারেশনের ক্রিয়াটা বা নট অপারেশনের কাজটা আমরা ইতিপূর্বে ব্যবহার করে ফেলেছি। এখন আসলে বিস্তারিত ব্যাখ্যা করব। তো বিষয়টা আমরা চলে যাই সার্কিটের ক্ষেত্রে, সরি আমাদের ট্রুথ টেবলের ক্ষেত্রে। তো আমাদের
একটা ইনপুট যদি এ হয় নট অপারেশনের ক্ষেত্রে আউটপুটটাকে আমরা এ কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করব। তাহলে সার্কিটে দেখি, আমরা সার্কিটে এখানে ইনপুটটা এ দেখতে পাচ্ছি, তাহলে এই আউটপুট লাইটটিকে আমরা এ কমপ্লিমেন্ট রূপে প্রকাশ করব। তো এখন আমাদের ইনপুট কত রকম করে দেওয়া সম্ভব? দেখো, আমরা 2 টু দি পাওয়ার n যে সূত্রটা ব্যবহার করেছি, তো এটি ব্যবহার করেও কিন্তু এখন আমরা কম্বিনেশন সংখ্যা বের করতে পারবো বা আমরা মিলিয়ে নিতে পারবো। আমরা যদি n এর মান 1 দেই, তাহলে এখানে n এর মান যদি আমরা 1 দেই, তাহলে কি আসতেছে? এখানে কিন্তু 2 আসতেছে, তার মানে দুইটি কম্বিনেশন হবে। আমাদের সাধারণ কমন সেন্স দিয়েও কিন্তু আমরা বলতে পারি যে দেখো, এখানে আমরা 0 এবং 1 এই দুইটি কম্বিনেশনই কিন্তু আমাদের তৈরি করা সম্ভব, এর থেকে বেশি কম্বিনেশন তৈরি করা সম্ভব না। এবার আসো আমরা আউটপুটে কি লিখতে পারি। আমরা প্রথমে ট্রুথ টেবল বা আমাদের থিওরিটা অ্যাপ্লাই করি। যদি আমাদের ইনপুট এ হয়, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে বিপরীত মানটা, তাহলে এখানে 1 হবে, আর যদি 1 হয় এখানে 0 হয়ে যাবে। ওকে, এটি আমাদের নট অপারেশনের মেইন থিওরি। তো এখন আমরা সার্কিটের সাহায্যে মিলায়ে দেখি যে আসলে কি তা এটার সাথে মিলতেছে। তো দেখি, আমরা প্রথমে যদি এখানে 0 করি, এখানে 1 পাইতে হবে। তাহলে আসলে দেখো, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের মিলবে। তো আমরা সার্কিটের শর্ট সার্কিট সম্বন্ধে একটা কথা জানি যে আমাদের ওহমের সূত্র অনুসারে যে আমাদের কারেন্ট সবসময় শর্ট সার্কিট অবলম্বন করে। দ্যাট মিন্স যেখানে রেজিস্ট্যান্স কম বা যেখানে জিরো রেজিস্ট্যান্স, কেবল সেই রাস্তায় অবলম্বন করবে। এটা তোমরা স্কুল ফিজিক্সে পড়ে আসছো। আমি এখন সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তো আমি সোজাসুজি আমাদের এই সার্কিটে চলে যাচ্ছি। তো কি দেখতে পাচ্ছি, আমাদের কারেন্টটা প্রথমে আমরা এখানে 0 করব, সরি, আমাদের ট্রুথ টেবলে 0 আছে, 0 করব। তো এই পাশে আমি যদি দেখি, কারেন্ট স্টার্ট হলো। কারেন্ট স্টার্ট হওয়ার পর এপাশে আমাদের যেহেতু 0, কারেন্ট এপাশে কোনোভাবেই আসবে না, আমাদের এই লোডের উপর দিয়ে চলে যাবে। লোড বলতে আমরা এখানে আউটপুটের যে কোনো যদি ডিভাইস থাকে, সেগুলোকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় লোড বলি। কোনো লাইট বলি না, কোনো অন্য কোনো ডিভাইস বলি না, বলি যে কোনো একটা লোড। আচ্ছা, তো আমাদের এই পজিটিভ প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরে লোডের উপর দিয়ে চলে আসবে। দ্যাট মিন্স লোডের উপর দিয়ে আসতেছে, নেগেটিভ প্রান্তে চলে গেল। অতএব আমরা কিন্তু এটাকে 1 পাইলাম। আমাদের জিরোর ক্ষেত্রে 1, এটা কিন্তু আমরা মিলাইতে পারলাম। নেক্সট আমরা করব 1 এর ক্ষেত্রে। তো এখানে আমরা যদি 1 করি, দ্যাট মিন্স সুইচটা যদি অন করি, তাহলে আমাদের এই যে ওহমের সূত্র অনুসারে যেটা বললাম তোমাদেরকে, কি হবে, এখান থেকে কারেন্টের যাত্রা শুরু হবে। এখান থেকে কারেন্ট আর এই পাশ দিয়ে যাবে না। কারণটা কি? এটা শর্ট সার্কিট অবলম্বন করে আমাদের কারেন্টটা এই পাশ দিয়ে আসে, ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে যাবে। অতএব আমরা এখানে কি পাচ্ছি? লাইটটি অফ, দ্যাট মিন্স 0 পাচ্ছি। তাহলে এখানে আমি যদি 1 করি, আমরা যে 0, এখানে যদি 0 করি, এখানে 1 পাচ্ছি। আমাদের কিন্তু থিওরির সাথে আমাদের প্র্যাকটিক্যাল মিলে গেল। তো এই গেল আমাদের নট অপারেশন। তো আমাদের নট অপারেশন আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমাদের 3টি মৌলিক অপারেশন আমার শেষ হয়ে গেল। এখন পরবর্তীতে আমরা কিছু উপপাদ্য আমরা দেখব। এই উপপাদ্যগুলোকে অ্যাপ্লাই করে আমরা এরপরে যে টপিকটা সরলীকরণ, লজিক ফাংশন সরলীকরণ, সেগুলো আমাদের সমাধান করতে হবে। তো প্রথমে কিছু আমাদের উপপাদ্য আছে, সেগুলো আমরা একটু দেখব। সেগুলো আমাদের আপাতত একটা সূত্রকে বা একটা উপপাদ্যকে কিছু সময়ের জন্য আমি তোমাদের মেমোরাইজ করতে বলবো। সেই উপপাদ্যটা কীরকম? এ প্লাস বিসি। তো এইটা কি হবে? এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা মেমোরাইজ করার জন্য খুব বেশি কঠিন কিছু না। আমি একটু মনে করাই দিই, এ একবার বি এর সাথে একবার সি এর সাথে। এটা আপাতত আমরা মেমোরাইজ করব। এটার প্রমাণটা যদিও করা যায়, প্রমাণটা আমি এর মধ্যে এখনই দেখাবো না, এটি পরে দেখাবো। তো আরও একটা গুরুত্বপূর্ণ আমাদের উপপাদ্য লাগবে, সেটা ডি মর্গান ল নামে আমরা চিনি, বা আমাদের উপপাদ্যকে বলা ডি মর্গান উপপাদ্য। তো ডি মর্গান উপপাদ্যতে কি বলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে আমাদের, অথবা এর পরেরটা যে আমরা করব লজিক ফাংশন সরলীকরণ, সেটির জন্য এই ডি মর্গান উপপাদ্যটা প্রতি জায়গায় প্রায় আমাদের ব্যবহার হবে। যখনই প্রয়োজন তখনই আমরা ডি মর্গানটা অ্যাপ্লাই করব। এই চ্যাপ্টারের আমি বলতে পারি ম্যাক্সিমাম মেরুদণ্ড হচ্ছে এই ডি মর্গান উপপাদ্য। সব জায়গায় এটির ব্যবহার আছে। ডি মর্গান থিওরেমে কি বলে? আমরা যদি আমাদের ডি মর্গান থিওরেমটা দেখি, প্রথম থিওরেমটা কি বলতেছে
যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, একসাথে যদি এ আর বি কমপ্লিমেন্ট আকারে থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের এখানে কিন্তু মাঝখানে ডট আছে, এটা কিন্তু কমপ্লিমেন্টটা আমাদের আগে একসাথে ছিল, এখন ভেঙে গেছে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো, যদি আমাদের একসাথে পুরোটা থাকে তাহলে ভেঙে গেলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের দ্বিতীয় উপপাদ্যটা, ডি মর্গান লয়ের দ্বিতীয় উপপাদ্যটা, আগে ছিল অর দিয়ে, এখন থাকবে অ্যান্ড দিয়ে। তাহলে আমাদের কী হবে, অনুরূপভাবে যদি চিন্তা করো যে আমাদের আগে যে চিহ্নটা ছিল এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন ভেঙে গেছে, তো এখানেও আমরা অনুরূপভাবে করব, আগে ভেঙে ফেলি, এখন দেখো চিহ্নটা আমরা চেঞ্জ করব। তো এই গেল ডি মর্গান থিওরেম। দেখো তোমাদের ক্ষেত্রে কখনো কখনো এটা সমস্যা হয় যে আমাদের যদি তৃতীয় ইনপুট থাকতো, দ্যাট মিন্স আমি যদি এখানে প্লাস সি করতাম, এভাবে কমপ্লিমেন্টে যদি দীর্ঘায়িত হইতো, তাহলে এখানে ডট দিয়ে আমি আরেকটি ভেরিয়েবল আমি যুক্ত করে দিতাম, এখানেও ঠিক একই কথা বলবো। তো এটা তোমরা ঠিকঠাক মতো উপস্থাপন করবে, যখন প্রয়োজন হবে ভ্যারিয়েবলের সংখ্যা বাড়তে পারে, কখনো কখনো 3টার জায়গায় 2টা হতে পারে। তো এটা তোমাদের কাছে যেন স্পষ্ট ধারণা থাকে আমি কি করব। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কিন্তু এই চিহ্নটা চেঞ্জ করার ক্ষেত্রে ভুল করো। তো ভালোভাবে মনে রাখো, আমাদের যদি একসাথে কমপ্লিমেন্ট থাকে, যদি ভেঙে যায় তাহলে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই সূত্রটা ব্যবহার করে এখন আরও কিছু সূত্র দেখব। আসলে ওগুলোকে তোমাকে আলাদা করে মেমোরাইজ করতে হবে না, তুমি জাস্ট এটা অ্যাপ্লাই করে ওগুলো কিন্তু বের করতে পারবে। তার প্রথম অ্যাপ্লিকেশন আমরা দেখি, যদিও আমাদের বইতে বা অন্য কোনো জায়গায় গাইড বইতে যে বিভিন্ন জায়গায় আমরা ওগুলোকে সূত্রের যে একসাথে দেখি সূত্রগুলোকে, ওখানে এটিকে দেখতে পারি, তবে আমি তোমাদেরকে ওগুলোকে বলবো না যে আলাদা করে তুমি মেমোরাইজ করো, কারণ এটা তুমি এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবা। যেমন আমি দেখাচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস এ বি, তোমাকে এটা করতে বলা হলো, এটার ইকুয়াল বা এটার ডান পাশে কত আসবে বের করতে বলা হলো। সূত্রের আকারে আমার একটা তারা ফরম্যাট দিয়ে দিয়েছে, তো তোমাকে আসলে এটা অ্যাপ্লাই করো, বের করতে পারবা নিজে নিজেই। তাহলে এ প্লাস বিসি, আমরা এটাকে এ, এটা বি, এটা সি, তো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ, এ কমপ্লিমেন্ট প্লাস বি। দেখো তোমরা মৌলিক উপপাদ্যতে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইকাল টু কিন্তু শিখে আসছো, সেটা অর অপারেশনের ক্ষেত্রে। অর অপারেশনের ক্ষেত্রে আমরা যদি একটু আমাদের বুদ্ধি খাটাই, এর দুজনের মধ্যে যে কোনো কিন্তু একজন অবশ্যই ওয়ান হবে, আর একজন ওয়ান হইলে কিন্তু পুরো অর অপারেশনের আউটপুট কিন্তু ওয়ান হবে। দ্যাট মিন্স এখানে ওয়ান, তাহলে এ পাশে ওটাই থাকতেছে, এখানে চেঞ্জ হচ্ছে না। আউটপুটটা তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট প্লাস বি। এটা তোমাকে আলাদা করে মেমোরাইজ করতে হবে না, যখন আসবে ব্যবহার করার প্রয়োজন হবে তুমি এভাবে সূত্র অ্যাপ্লাই করে বের করে নিবা। তো আমরা আরেকটা দেখি, নেক্সট এ প্লাস এ কমপ্লিমেন্ট বি। তো এটাকেও তুমি অনুরূপভাবে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু বের করে ফেলতে পারবে। কিভাবে বের করো, এ প্লাস এ কমপ্লিমেন্ট এ প্লাস বি। এখন তুমি আগের মতো করে বলো তো যে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে ওয়ান, আমি সেই ওয়ানটি আর না লিখি, তো সরাসরি যদি বলি এ প্লাস বি, তাহলে অ্যান্সারকে আমি কিন্তু পেয়ে গেলাম যে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমার কাছে কিন্তু চমৎকারভাবে এটা একই সূত্র দিয়ে আমরা কিন্তু দুইটি সূত্র বের করে ফেলতে পারলাম। তো অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে আমাদের আসলে সূত্র হিসাবে এটা মনে রাখার আলাদা করে প্রেশার নেওয়ার কোনো দরকারই নেই, আমরা এটি দিয়ে বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা এখন আরেকটা লক্ষ্য করার বিষয়, এখন আমি যদি এটাকে একটু চেঞ্জ করে আরও একটা যদি লিখতে দেই তোমাকে, যে এ প্লাস এ বি, এখানে কি তুমি আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করবে? অবশ্যই অবশ্যই না। এখানে কিন্তু তিনটি স্বাধীন চলক আছে, এ আর বি এবং সি। দেখো তিনটি কিন্তু স্বাধীন চলক, এখানেও কিন্তু আলাদা। এটা কিন্তু আবার আরেক রকম দেখতে, এটাও কিন্তু আলাদা রকম করে দেখতে, এখানে ঠিক একই কথা। এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এখানে দেখো, এখানে তখন আমরা কিন্তু আবার ভুল করে ফেলতে পারি যে এই সূত্রটি পড়ার কারণে এখানে এই দুটো কিন্তু একই। তাহলে যদি আমি আবার এই সূত্র অ্যাপ্লাই করি, এখানে কিন্তু ভুল মান প্রদর্শন করবে, ভুল মান আসবে। তাহলে আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় আমাদের বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে আমরা কিন্তু কমন নিব। তো কমন নিলে কি দাঁড়াচ্ছে, এপাশে ওয়ান প্লাস বি, তাহলে এপাশে আমাদের অর অপারেশনের নিয়ম অনুসারে ওয়ান প্লাস বি মানে কি, ওয়ান আসতে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে পুরোটা মান হচ্ছে ওয়ান হচ্ছে, তাহলে এ ডট ওয়ান। তো আউটপুটটা আমরা কিন্তু বলে ফেলবো এখানে এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই গেল বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক উপপাদ্য নিয়ে আলোচনা। আমাদের আজকের আলোচনায় কি কি আমরা পড়লাম, আমরা পড়লাম
বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশন, নট অপারেশন এবং কিছু সূত্রগুলোকে নিয়ে আমরা আসলে এগুলোকে বলি মৌলিক উপপাদ্য, এবং আমরা সহায়ক উপপাদ্য ইত্যাদি নামে এগুলোকে নামকরণ করি। তো এই আজকের ক্লাসটি আমি এই পর্যন্ত শেষ করব। তো আগামী ক্লাসে আমরা করব বুলিয়ান অ্যালজেব্রার আমাদের লজিক ফাংশন সরলীকরণ। আমাদের একটি ফাংশন দেয়া থাকবে, সেই ফাংশনটিকে আমরা আমাদের এই বিভিন্ন উপপাদ্যগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে সরল করতে পারি। তো তোমাদেরকে সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আজকের জন্য এখানেই শেষ করলাম ক্লাসটি। আল্লাহ হাফেজ।